গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ। আজ শুনবেন উপন্যাসটির ৮ম পর্ব। আর গল্প পড়ে শোনাবো আমি, রোমানা নূপুর। ছেলের মুখ দেখবে বলে যাবার দিনটা পিছিয়ে দেয় কদম। নবীতন চাটাই বনে, হাটে গিয়ে বেচে আসে কদম। চাটাইয়ের দাম আছে বাজারে, মাঝারি রকমের ২ টাকা ২.৫ টাকা, ভালোগুলো ৩, ৩.৫। সময় সময় ৪ টাকাতেও ওঠে। রোজগারের টাকা হাতে থাকলে খরচ হয়ে যাবে বলে ধান কিনেছে কদম। দুজনে মিলে সে ধান ভেনে চালগুলো মটকায় তুলে রেখেছে। হিসেব টিসেব করে কদম বলেছে, এদিক সেদিক দিয়ে থুয়েও তোদের মায়ে ঝিয়ে ৫ মাসের খোরাক। আমি যাবার আগে ১ মুঠ চালও ছুবি না ওখান থেকে। ঘাড় নেড়ে নবীতুন বলেছে, হ্যাঁ। কিন্তু কদমের সেই মনের ধন্দটা, তার যে এখনো নিষ্পত্তি হলো না। ভেতরটা যে এখনো পাক খেয়ে ওঠে। পাটি বেচতে হাটে যায় কদম। পিয়ালগাছার বাজারে গিয়ে এক সময় গল্প জমাতে হয়। কখনো বা পিটি আসে ২ হাত তাস আর শোনে অনেক কথা। সেসব কথার কোনোটাই পুরোপুরি নয়, সবটাই আধা আধি। সে যে লুন্দর শেখ বলেছিল বউটার উপর নজর রাখিস, তেমনি। সেসব কথা খোলাসা নয়, স্পষ্টও নয়, সবই যেন বাঁকা ইঙ্গিত, পোস্টমাস্টারের হুমটার মতো। এত যে চিঠি লিখল কদম, কোথায় গেল সেসব চিঠি? নবীতুন চিঠি দিয়েছে, এতেও এখন নিঃসন্দেহ কদম। নবীতুন কিছু বলেনি, কিন্তু আক্কি আর শরবতী কথায় কথায় ওদের কাছ থেকে জেনেছে কদম। চৌধুরী বাড়ির ছোট বউকে দিয়ে কম চিঠি লেখায়নি নবীতুন। কদম কেন পেল না সেসব চিঠি? ঘরে জিনিসগুলোই বা কেন বিক্রি করেছিল নবীতুন? প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেল না কদম। এসবের ওপর প্রশ্ন উঠেছে নবীতুনকে নিয়ে। ধন্দটা শুধু গিট প্যাঁচায় না, ঘোট পাকায় না, ধন্দটা অস্থির করে তুলেছে কদমকে। তাই একটু যে মেল মজলিস আর বাজারে যেতে শুরু করেছিল, সেটাও কমিয়ে দিল কদম। দাওয়ায় বসে থাকে কদম, আর কেমন করে তাকায় নবীতুনির দিকে, কখনো চোখ পাকিয়ে, কখনো বিরক্তির সাথে। কদম কথা বলে না আগের মতো। কদম চাটাই বুনতে বসে না নবীতুনের পাশে। এসব লক্ষ্য করবার সময় কোথায় নবীতুনের? নবীতুন মশগুল যে আসছে ওকে নিয়ে। কদম বলেছে ছেলে হবে এবার। নবীতুন সেটা বিশ্বাস করে নিয়েছে। ছেলে হলেই যে সুখীও। আঁককে চলে যাবে পরের বাড়ি। ছেলেকে নিয়ে চমৎকার দিন কাটবে নবীতুনের। যে আসবে, যে আসছে, তার কথাটা ভাবতে গিয়ে খুশিতে ভরে যায় নবীতুনের মনটা। গোটা শরীরময় যেন কথা কয়ে ওঠে সেই খুশিটা। এ এমন এক খুশি, পৃথিবীর কোনো খুশির সাথেই যার তুলনা হয় না। খুশির সম্মুখে সারেং লোকটা যেন একান্তই গৌণ। তবু কখনো নজরে পড়ে যায় বই কি, গালে হাত দিয়ে বসে আছে সারেং। নবীতুন শুধায়, কি হলো তোমার? কদম এমন চোখে তাকায় যার অর্থ, তুই কিছুই শুনছিস না, কিছুই দেখিস না। নবীতুনকে যেন ছই না সে দৃষ্টি। কে কি বলল সেটা শোনার জন্য ভারী বয়ে গেছে ওর। এমনি একটা ভাব করে চলে যায় নবীতুন। আর কদমের মনে সব কিছু গিট পেঁচিয়ে, ঘোট পাকিয়ে অস্থির করে তোলে ওকে। নিজের কাছে আর লুকোতে পারে না কদম। গভীর সন্দেহ বাসা বেঁধেছে ওর মনে। মাত্র ১ মাসের জন্য সদরে গিয়ে পাক্কা ৬ মাস কাবার করে এলো লুন্দর শেখ। লুন্দর শেখ বলে, এ কি যে সে মামলা, সদরের লাগ, সেই যে ভাটিয়ার টেক। বছরে যে টেকের মাছ রপ্তানির মুনাফা ফেলে
সরিয়েও 2 লাখ। সেই টেক নিয়েই তো মামলা। আর মামলাটা কি সুনুপুটির সাথে, যাকে বলে চন্দনপুরের দেওয়ান, সেই দেওয়ানদের সাথে। তাই এবার একেবারে ফয়সালা করে এলাম, এক হাত দেখিয়ে এলাম দেওয়ানদের, তাই তো ফিরতে এত দেরি। বিরোধী পক্ষ বলে অন্য কথা। তারা বলে, আরে মিয়া, তোমরাও কি পাগল হলে? বিশ্বাস করো ওই মিথ্যাবাদীটার কথা। বেটা বাটপার, ঠকবাজ, আজ একে ঠকাচ্ছে, কাল ওর মাথা ফাটাচ্ছে, পরশু জবরদখল করছে আরেকজনের হক জমি। কত মামলা যে ঝুলে আছে ওর বিরুদ্ধে, তার কি কোনো হিসেব আছে? তা বা হাতের কেরামতিতে কতদিন আর পার পাওয়া যায় বলো? 6টি মাস জেলখানার ঘানি টেনে এসে এখন যত চাল বাজি। চন্দনপুরের দেওয়ানদের 1 হাত অথবা 2 হাত দেখিয়ে আসুক, অথবা চিটিংবাজির মামলায় জেলখানার ঘানি টেনে আসুক লুন্দর শেখ, তাতে কদমের কিছু যায় আসে না। লুন্দর শেখ বলছিল ফিরে এসে হবে সব কথা। সেসব কথা না শুনে স্থির হতে পারছে না কদম, তাই ছুটে এলো। কিন্তু লুন্দর শেখের মুখেও সেই আধা আধি কথা, পুরো কথা নয় একটিও। সেই 6 মাস আগে সদরে যাবার সময় থেকে ধন্দে ফেলে গেছিল কদমকে, তেমনি সন্দেহ আর ধন্দ জাগালো একটি কথার অংশ, একটি ইঙ্গিত, পোস্টমাস্টারের হুমটার মতো। প্রথমে এ কথা সে কথা নানা কথা হলো। বিরোধী পক্ষের আদ্যশ্রাদ্ধ করল লুন্দর শেখ। আসল কথাটা তুলবার ফাঁকি পেল না কদম। প্রথমে এ কথা সে কথা নানা কথা হলো। বিরোধী পক্ষের আদ্যশ্রাদ্ধ করল লুন্দর শেখ। আসল কথাটা তুলবার ফাঁকি পেল না কদম। হাবিজাবি কথার পর লুন্দর শেখ চটি জুতোর ভেতর পা গলিয়ে দিল, চেয়ার থেকে পা তুলল, অন্দরবাড়ির দিকে পা বাড়ালো। কদমও দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে যেন মরিয়া হলো। মরিয়া হয়ে বলল, ও মামুজান, কী সব কথা বলবেন বলেছিলেন? যখন ধনী ছিল না লুন্দর শেখ, হাল চষত নিজ হাতে, সেই তখন থেকেই লুন্দর শেখ গ্রাম সুবাদে কদমের মামুজান। ঘাড় ফিরিয়ে কদমকে দেখল লুন্দর শেখ। কদমের মনে হলো ওই দেখাটা যেন কেমন আশঙ্কা জাগানো ইঙ্গিত ভরা। এখন তো বড় তাড়া আমার, আসিস আরেকদিন। অন্দরমহলের দিকেই রওনা দিল লুন্দর শেখ। কি যেন ভাবল, ভাবতে ভাবতেই থেমে গেল। শুধালো, বউটার ওপরে নজর রেখেছিলি তো, বুঝলি কিছু? কি বুঝবে কদম? ফ্যাল করে চেয়ে থাকে কদম। লুন্দর শেখের ঠোঁটের কিনারে সেই বাঁকা হাসি, চোখের ঠাড়ে সেই বাঁকা ইঙ্গিত, যা কি এক ভয়, আশঙ্কা আর সন্দেহ হয়ে শুধু পাক খায় কদমের মনের ভেতর। উত্তরের জন্য অপেক্ষা করে না লুন্দর শেখ, যেতে যেতে বলে, আসিস আরেকদিন। কিছু ভালো লাগে না কদমের। দাওয়ায় বসে গালে হাত রেখে ও শুধু ভাবে, কি বলতে চান লুন্দর শেখ? সব কথা শুনে একটু ধীর হবে বলেই কদম গেছিল লুন্দর শেখের কাছে। কিন্তু মনের ভেতর আরও অনেক সন্দেহ, অনেক অস্থিরতা নিয়েই ফিরেছে ও। আর ফিরে সেই অবধি বসে আছে দাওয়ায়। কতক্ষণ যে বসে আছে সে খেয়াল নেই কদমের। খেয়াল হলো যখন তেষ্টায় গলা ওর শুকিয়ে এসেছে। পানি চেয়ে নবিতুনকে ডাকলো কদম। সাড়া নেই নবিতুনের। কদমের মনে হলো অনেকক্ষণ ধরে যেন দেখছে না নবিতুনকে। ঘরের ভেতর উকি দিল কদম। ঘরে নেই নবিতুন, হয়তো পাতা কুড়োচ্ছে। তাই ঘরের পেছনে ডাঙার দিকে এলো কদম। না, সেখানেও নেই নবিতুন। আক্কিটাই বা গেল কোথায়? জোরে জোরে দুবার ডাকলো কদম, পাত্তা নেই আক্কির। কিন্তু মুখ ঘোরাতেই নবিতুনের পাত্তা পেয়ে গেল ও। সারেংবাড়ির উত্তরের সীমানায় যে গড়, সেই গড় থেকে পাতা মচমচিয়ে উঠে আসছে নবিতুন। কদমকে দেখে কি এক লজ্জায় ঘোমটা টেনে দিল নবিতুন। মুখে ওর শরমের আবির। হঠাৎ
হঠাৎ মনের যত দ্বন্দ্ব যেন মিটে গেল। যত প্রশ্ন, যত সন্দেহ, সবই যেন স্পষ্ট হয়ে গেল, সবই পরিষ্কার হয়ে গেল। কোনো সংশয় নেই কদমের। কোথায় গেছিলি? রূঢ় আর কঠিন স্বর কদমের। প্রশ্নের ধরনটা ভালো লাগলো না নবিতুনের। মিনিট খানেক কদমের মুখের দিকে চেয়ে রইল। বলল, চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি? চৌধুরী বাড়ি কেন? কদমের মেজাজটা ক্রমেই চড়ছে। লোকটার এমন মেজাজ কখনো দেখেনি নবিতুন। বুঝি ভয় পেল নবিতুন। আস্তে অতি নিচু স্বরে বলল নবিতুন, ছোট বোর কাছে। ছোট বোর কাছে? কি এক ব্যঙ্গবিদ্রুপে মুখটাকে লম্বার বিকৃত করে উচ্চারণ করল কদম। শুধালো, আবার কেন? ছোট বোর কাছে কি কাজ তোর? সূচ, একটা সূচ আনতে গেছিলাম। সূচ? হাতে ওগুলো আবার কি? একটু সুতো আর একটা পুরনো শাড়ি। কি এক কুণ্ঠায় আর লজ্জায় জড়িয়ে জড়িয়ে বলল নবিতুন। হাতের জিনিসগুলো মেলে ধরল কদমের সম্মুখে। এসব এসব কে দিয়েছে তোকে? কেন কেন দিয়েছে? উত্তেজনায় এবার হাঁফাচ্ছে কদম। নবিতুন বুঝে বলতে চায়, কেন তুমি বুঝতে পারো না? দেখছো না রয়েছে ছোট বোর দেয়া সুই সুতো আর কাঁথা সেলাইয়ের জন্য একখানা পুরনো শাড়ি। কিন্তু নবিতুন বলতে পারে না কিছুই। ফ্যাল ফ্যাল অবাক হওয়া আর ব্যথা পাওয়া চোখে শুধু চেয়ে থাকে। সারেঙের এমন রাগ কবে দেখেছে মনে করতে পারে না ও। কাঁথা, বড় নরম স্বরে আর কি এক লজ্জা মিশিয়ে বলতে যাচ্ছিল নবিতুন। কিন্তু ঠোঁটটা ওর নড়ে উঠবার আগেই ছো মেরে জিনিসগুলো ওর হাত থেকে ছিনিয়ে নিল কদম। ছুঁড়ে ফেলে দিল মাটিতে। নবিতুন থ। কি এক হিংস্রতায় লাল কদমের মুখ। কি এক ক্রোধ গলা আগুনের মতো গলে পড়ছে ওর চোখ দিয়ে। কদমের এমন চোখ, এমন মুখ কখনো দেখেনি নবিতুন। থ মেরে নির্বাক নিষ্পন্দ দাঁড়িয়ে রইল নবিতুন। তারপর চোখ নামিয়ে জিনিসগুলো কুড়িয়ে নিল। আস্তে আস্তে চলে এলো ঘরের দিকে। কয়েকদিন পর হাট থেকে ফিরে মুখ হাত না ধুয়েই বসে পড়ে কদম। পানসুপুরির সওদাটা অকারণে ছুঁড়ে দেয় চৌকির দিকে। মাটিতে পড়ে যায় পানের বিড়াটা। খড়ম আর অজুর পানিটা নিয়ে দরজার মুখে দাঁড়িয়ে থাকে নবিতুন। কদম আসে না। কদম ওকে ডাকে ঘরের ভেতর। থমথমে কদমের মুখ। সে মুখের দিকে তাকিয়ে অজানা এক ভয়ে বুকটা কেঁপে ওঠে নবিতুনের। তুই নাকি চৌধুরী বাড়ি বান্দির কাম করেছিস, রাত কাটিয়েছিস? জিজ্ঞেস করল কদম। হ্যাঁ বাবা, কি বজ্জাত চৌধুরী বুড়িটা, সারাটা দিন খাটিয়ে খাটিয়ে মারত মাকে। মা, এই চুপ কর। বাপজানের প্রশ্নের দ্বিতীয় অংশটুকু বোধ হয় শোনেনি আক্কি। প্রথম অংশটারই জবাব দিচ্ছিল। কিন্তু মায়ের ধমক খেয়ে চুপ করে যায় আক্কি। তাহলে আমার নাম কাম মান সম্মান সব ডুবিয়ে দিয়ে বান্দিগিরি করেছিস তুই? কেন? কেনর বুঝে উত্তর নেই। নবিতুন চুপ। আর কি করেছিস বল, শিগগির বল। দাঁড়িয়ে পড়ে কদম। সমুদ্রের মানুষটা ভীষণ মূর্তি সমুদ্রের মতোই ফুঁসে উঠেছে, গর্জে উঠেছে। বুঝে সামলে নেয় কদম। বসে পড়ে আবার। দরজার গোড়ায় ঠায় দাঁড়িয়ে আছে নবিতুন। এতই যখন দেমাক তোর, ছুঁড়ে ফেলে দিস আমার টাকা। তা আমার বাপদাদা নামে কলঙ্ক না দিয়ে চৌধুরী বাড়ি উঠে গেলেই পারিস। সামলে নিয়ে বুঝি আরো হিংস্র হলো কদম। টাকা? শুকনো গলায় শুধু একটা ফাটা আওয়াজ করল নবিতুন। ইস, যেন কি সুই জানিস না তুই? কত আর সিনালিপনা করবি?
বলে পকেট থেকে মুঠোখানিক টাকার নোট বের করে আনলো কদম। টাকাগুলো ছুঁড়ে দিল নবিতুনের দিকে। নোটগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ল মাটিতে। যেন চোখ কচলে বারবার দেখল নবিতুন। দেখল অনেকগুলো নোটের ভেতর কতগুলো দুমড়ানো প্যাঁচানো। যে টাকা একদিন দলা পাকিয়ে লুন্দর শেখের মুখের উপর ছুঁড়ে মেরেছিল নবিতুন, এ কি সেই টাকা? হঠাৎ নবিতুনের মনে হলো সমস্ত ঘরটাই ঘুরছে, ভীষণভাবে ঘুরছে। ঘরের বেড়া, ঘরের পালা, ঘরের চাল, আর কাঁপছে পায়ের তলার ভিটাটি। ঘুরতে ঘুরতে গোটা ঘরটাই যেন ভেঙে পড়ল নবিতুনের মাথার উপর। নবিতুন পড়ে গেল কদমের অজুর পানি ভরা বদনা আর খড়ম জোড়ার উপর। বদনার নলটা বুঝি গেঁথে গেল নবিতুনের পাঁজরে। কোকিয়ে আর্তনাদ তুলে উঠোনে গড়িয়ে পড়ল নবিতুন। আক্কি বুঝি দৌড়ে গিয়ে তুলতে গেল মাকে। কদম ঠাস করে চড় বসিয়ে দিল ওর গালে। যেমন খান কি মা তেমন মেয়ে, আমার মুখে সুনকালি দিয়ে মায়ে জিয়ে বজ্জাতি করেছিস চৌধুরী বাড়ি। আচানক চড় খেয়ে স্তব্ধ হয়ে যায় আক্কি। তারপর ফুঁপিয়ে কেঁদে ওঠে। বাইরে নবিতুন আর কোকাচ্ছে না, চিত হয়ে পড়ে রয়েছে মাটির উপর। যা ছোট চৌধুরী ঘরে যা, খান কি মায়া মানুষ নিয়ে ঘর করি না আমি। দরজাটা বন্ধ করে শুয়ে পড়ে কদম। ভোরে ঘুম ভেঙে সারেং বাড়ির মেয়ে মরদ সবাই দেখল একটি মরা ছেলেকে পায়ের কাছে নিয়ে ঘুমিয়ে আছে নবিতুন। বুঝি গলার আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে যায় নবিতুনের। ঘুম ভেঙে গায়ের উপর শাড়িটা ঠিক করে নেয় ও। তারপর মরা ছেলেটাকে কোলে নিয়ে ধীর পায়ে চলে আসে ঘরে। কোরবান এসে বলে, চলো কবর দিয়ে আসি। খানকির পোলার আবার কবর কি, যা গাঙ্গে ফেলে দিয়ায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলে কদম আর সুটকেস গোছায়। আজই চলে যাবে ও। মরা ছেলেটাকে শক্ত হাতে আঁকড়ে ধরে শুয়ে আছে নবিতুন। সর্বতে এসে অনেক কষ্টে মৃতদেহটা আলগা করে তুলে দিল কোরবানের হাতে। মায়ের মেয়ে আক্কি ভাত ফোটালো বাবার জন্য। ব্যাপারে বাড়ি ছুটে বাকিতে কিনে আনলো 1 ছটাক সাবুদানা। লবণ দিয়ে রান্না করে তুলে ধরল মায়ের মুখে। অনেক দিনের উপবাসীর মতো 2 ঢোকেই সেটা খেয়ে নিল নবিতুন। 1 জোড়া লুঙ্গি, 1খানি গামছা, 2টো জামা, একটা আয়না, একটা চিরুনি, টিনের সুটকেসে জিনিসগুলো ভরে নিয়ে তৈরি হয়ে গেল কদম। নবিতুন শুয়ে শুয়ে দেখল। কিছুক্ষণ ফ্যাঁস ফেঁসিয়ে কাঁদল, হয়তো খোকার শোকে। একসময় ঘুমিয়ে পড়ল ও। সুটকেসটি হাতে নিয়ে কদম যখন উঠোনে নামল, আকাশে তখন মেঘ। বড় হিস্সা আর পুবের হিস্সায় গিয়ে সালাম বিদায়ের পর্বটা শেষ করল কদম। তারপর বিসমিল্লা বলে রওনা দিল। শরবতে বলল, কদম ভাই, এ আপনার কেমন কাণ্ড? বুয়ার অসুখ আর আপনি চললেন, 2 দিন থেকে গেলে কি হয়? উত্তরে এমন করে তাকালো কদম, ডর খেয়ে যায় শরবতী। গোটা সারেং বাড়িটাই কদমের পিছে পিছে বিদায় দিচ্ছে ওকে। ওদের মাঝে নেই শুধু নবিতুন। কিন্তু ঘাট পর্যন্ত এসে ওরা আর এগোয় না। সেই যে মেঘ করেছিল, সেই মেঘে ছেয়ে গেছে আকাশ। পূর্ব দিকটা একেবারে কাঠ কয়লার মতো কালো হয়ে গেছে। ওরা দাঁড়িয়ে পড়ল। চোখ কুঁচকে দ্রুত ফেঁপে ওঠা মেঘগুলোকে দেখল শরবতীর দাদু কামিজদ্দি বুড়ো। দেখল ওদের গায়ের রং, ওদের চেহারা আর স্বভাব। দেখে নিয়ে বলল, না, মেঘের নমুনা বড় ভালো দেখাচ্ছে না। বৃষ্টি হবে, বৃষ্টির সাথে ঝড়ও আসবে। সত্যি মেঘের নমুনাটা বড় ভালো নয়। সবাই আকাশের দিকে দেখল এবং সায় দিল কামিজ বুড়োর কথায়। এমন সময় হাওয়া এলো, গরম হাওয়া। সে কি গরম, যেন ঝলসে দিয়ে গেল ওদের।
প্রথম আঁচে ঝলসে গিয়ে ওরা যেন হকচকিয়ে ব্যবুঝ হয়ে রইল। তারপর মনে হলো ওদের কি এক আগুন হাওয়া হয়ে দক্ষিণ থেকে ছুটে যাচ্ছে উত্তরের দিকে। শরবতের বাপ কামিজ বুড়ো হাতখানা বাড়িয়ে বাতাসের গায়ে ধরে রাখল কিছুক্ষণ। বাতাসটা কেমন গরম, শুকনো গরম কি ভেজা গরম তা যেন বুঝতে চেষ্টা করছে ও। তারপর আকাশটাকে আরেকবার জরিপ করে বলল কামিজ বুড়ো, না রে, আজ যাস না রে কদম, আলামত বড় ভালো ঠেকছে না। কামিজ বুড়োর কথায় ঘাড় নেড়ে সায় দিল সবাই। ওদের নিজেদের অভিজ্ঞতা দিয়েই ওরা জানে গরম হাওয়া চড়ে ঝড় আসে, গরম হাওয়ায় বান ডাকে। বান্দার জন্য খোদাতালার মেহেরবানির কি শেষ আছে? সব বিপদের আগেই মানুষকে সাবধান করে দেন তিনি। বলতে বলতে সেই পরম করুণাময়ের প্রতি কি এক কৃতজ্ঞতায় কোমল হয়ে আসে কামিজ বুড়োর বলিত মুখখানি। বান আসবে এতে কোনো সন্দেহ নেই। সাবধান থেকো তোমরা, রাতে কেউ ঘুমিয়ে পড়ো না যেন। বাড়ির দিকে পা বাড়ালো কামিজ বুড়ো। চলতে চলতে কদমের দিকে ফিরে বলল, আজ আর যাওয়া হয় না তোমার। কামিজ বুড়ো বাড়ির মুরব্বি, তার কথা গড় করতে হয়। তার উপর আকাশের অবস্থাটা সত্যি সুবিধের নয়। কদম ফিরে আসে। ফিরে এসে দেখে এখনো ঘুমোচ্ছে নবিতুন। সারা বিকেল মেঘের ঘটায় আচ্ছন্ন হলো আকাশ। গরম হাওয়া ঠান্ডা হলো, সে হাওয়া বইল জোরে জোরে। হাওয়ার বাড়িতে গোত্তা খেয়ে ঘূর্ণি তুলে আকাশময় উন্মত্তের মতো ছুটে বেড়ালো ঘন কৃষ্ণ মেঘ। হাওয়ার ধাক্কায় এক মেঘ সরে গেল তো হাজার মেঘ দৌড়ে এসে ঠাসাঠাসি জুড়ে বসল শূন্য জায়গায়। কদমের মনে হলো কোথাও বুঝি প্রলয় কাণ্ড ঘটে চলেছে। বড় টিনের ঘরে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কদমের ছনের ঘরে ঝমঝম বৃষ্টি নামল। বৃষ্টির শব্দেই ঘুম ভাঙল কদমের। ঘুম ভেঙে দেখল ওর বুকের ওপর মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে নবিতুন। পাটিপাতা শাখার মতো চিকন কালো আর মসৃণ দুখানি বাহু নবিতুনের। সে বাহু দুখানি জড়িয়ে রয়েছে কদমের গলায়। নবিতুনের বাহু থেকে নিজেকে আলগা করতে গিয়ে আজ বড় দুঃখ হলো কদমের। কেমন কষ্ট পেল কদম। দিনভর বৃষ্টি চলল অবিরাম। তার পর দিনও অঝরে বৃষ্টি ঝরছে। ঘর ছেড়ে পা বাড়াবার উপায় নেই। বড় হিস্যার গোয়াল ঘরে হাম্বা হাম্বা চেঁচিয়ে চলেছে গরুগুলো। এই দুর্যোগে কে যাবে ওদের মুখে খ্যাট দিতে? চৌকিতে হাত পা ছেড়ে শুয়ে আছে কদম। চুলো ধরিয়েছে নবিতুন, রান্না চড়িয়েছে। ওকে দেখে বুঝবার উপায় নেই মাত্র 3 দিন আগে ছেলে হয়েছে ওর। 3 দিন আগে ওর সম্মুখে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিল কদম। রান্না নামিয়ে কদমকে খেতে ডাকে নবিতুন। নিঃশব্দে খেয়ে এসে চৌকিটার উপর আবার হাত পা ছেড়ে দেয় কদম। আক্কি, দরজাটা ভেজিয়ে দে। জোংরাটা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল নবিতুন। চোখ পড়ল কদমের। তড়াক করে চৌকি ছেড়ে দরজার দিকে লাফিয়ে পড়ল কদম। শুধালো, যাস কই? কিন্তু ততক্ষণে বৃষ্টিধারার আড়ালে অদৃশ্য হয়ে গেছে নবিতুন। দাওয়ায় এসে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকল কদম, নবিতুন, ও নবিতুন, এই তুফানি বৃষ্টিতে যাস কই? শুনে যা। বৃথাই চেঁচানো। কেননা কদম নিজেই বুঝছে তুফানে বৃষ্টির শব্দ ভেদ করে গলার আওয়াজটা হাত তিনেকের বেশি এগোচ্ছে না। কোথায় গেল রে? আক্কিকে শুধায় কদম। জানি না, সংক্ষেপে বলে আপন কাজে মন দিল আক্কি। বাপের উপর একটু সন্তুষ্ট নয় আক্কি, আর সেই অসন্তুষ্টিটা গোপন করার কোনো ইচ্ছে নেই ওর। আক্কি মা, এদিকে আয়, ডাকল কদম। বৃষ্টির শব্দে ডাকটা বোধ হয় কানে গেল না আক্কির। অথবা মায়ের মতোই কোনো নীরবতার অস্ত্র ধারণ করেছে আক্কি।
এক মনে পাটিপাতা বেত চিড়ে চলেছে ও। পাটিপাতাগুলো শুকিয়ে যাচ্ছে, তাই সকাল থেকেই আক্কিকে এ কামে লাগিয়ে দিয়েছে নবিতুন। না, মেয়েটাকে সেদিন অমন করে চড় মারাটা সত্যি অন্যায় হয়েছে কদমের। না, মেয়েটাকে সেদিন অমন করে চড় মারাটা সত্যি অন্যায় হয়েছে। না, মেয়েটাকে সেদিন অমন করে চড় মারাটা সত্যি অন্যায় হয়েছে কদমের। কদম উঠে আসে, আক্কির মাথায় হাত রেখে বলে, বাপ একটি চড় মেরেছে আর অমনি মেয়ের গোসা। তা কেন হবে? শুধু চড় কেন, সেদিন থেকে বাপের কোনো কাজটাই ভালো লাগছে না আক্কির। নীরবে চোখ তুলে সে কথাটাই যেন জানিয়ে দিল আক্কি। দে সেনিটা দে। আক্কিকে সরিয়ে নিজেই বেত চিড়তে বসল কদম। ভিজে সপসপে গা ফিরে এলো নবিতুন। ভিজে সপসপে গায়ে ফিরে এলো নবিতুন। কাপড় বদলিয়ে চুলের পানি ঝাড়ল। আধবোনা চাটাইটা বিছিয়ে নিল চৌকির সম্মুখে মাটির মেঝেতে। তারপর আক্কির হাত থেকে চেড়া বেতের গোছাগুলো নিয়ে বসে গেল চাটাই বুনতে। চৌকিতে ফিরে এলো কদম, শুয়ে পড়ল। বার কয়ে হাত পা ছুড়ল, উঠে বসল, চিৎকার করে শুধালো, কোথায় গেছিলি? মাতন নেই নবিতুনের। চেরা পাটিপাতা বেত একটার পর একটা বিছিয়ে চলেছ। সাদা সিধি আড়াআড়ি কোনাকোনি। আজ হাতে চুড়ি নেই নবিতুনের। কথা বলে না কেন নবিতুন? ছটফট করে কদম। খাট ছেড়ে নেমে আসে কদম। একগোছা বেত নিয়ে বসে পড়ে নবিতুনের পাশে। বিছিয়ে যায় পাটিপাতা বেত, আড়াআড়ি সিধি, কিন্তু ভালো লাগে না ওর। কেন চুপ নবিতুন? উঠে এসে আবার শুয়ে পড়ে কদম। ঝুপঝুপ ছপছপ বৃষ্টি পড়ছে, পড়ছে তো পড়ছেই, কোনো লক্ষণ নেই থামার। গোটা দুনিয়াটাকেই যেন ভাসিয়ে নিয়ে যাবে। হাঁটুর উপর চিবুক রেখে এক মনে চাটাই বুনে চলেছে নবিতুন। চৌকির ওপর ছটফট করে কদম। এ নিঃশব্দ নবিতুন আর ওই ঝুপঝুপ বৃষ্টি বুঝি পাগল করে দেবে কদমকে। তুই কি বোবা হয়েছিস? তোর কি মুখ নেই? চেঁচে ওঠে কদম। নীরব নবিতুন। ক্ষণিক দৃষ্টিতে কদমকে একটিবার দেখেই আবার কাজে মন দেয় ও। নবিতুনের ক্ষণদৃষ্টির তীক্ষ্ণতায় কি যেন দেখল কদম। এক লাফে নেমে এলো চৌকি ছেড়ে। নবিতুনের হাত থেকে কেড়ে নিল বেতের গোছাগুলো, ছুঁড়ে দিল দূরে। চিল্লিয়ে উঠল, চিল্লিয়ে উঠল, চিল্লিয়ে উঠল, লুন্দর মামু, পোস্টমাস্টার, ওরা কি মিথ্যা বলেছে? চুপ কেন তুই? তুই কিছু বলিস না কেন? বল বল, এসব মিথ্যা। কি যেন বলল নবিতুন, কিন্তু শোনা গেল না ওর কণ্ঠ। পৃথিবীর সমস্ত কণ্ঠকে ডুবিয়ে আকাশের বজ্র তখন কি এক ভীষণতায় ফেটে পড়েছে মাটির জগতে। মনে হলো দুনিয়াটাকেই যেন এফোর ওফোর করে গেল। মুহূর্তের জন্য ওরা বধির হলো, কণ্ঠ ওদের স্তব্ধ হলো। ধাক্কাটা সামলে নিয়ে দরজা খুলল কদম। দেখল বজ্রের সাথে সাথে বৃষ্টির তোড়টাও যেন কমে এলো। সত্যি কমে এলো, সত্যি কমে এলো বৃষ্টিটা। অল্পক্ষণের মধ্যেই থেমে গেল বৃষ্টি। উঠোনের জমা পানি গলগল করে নেমে যাচ্ছে ক্ষেতের দিকে। বেরিয়ে এলো কদম। পুবের হিস্সা আর বড় হিস্সার ছেলে বুড়োরাও বেরিয়ে এলো। উঠোনে এসে হাত পা ছুঁড়ে
একটু শান্তি পেল ওরা। দুদিন দুরাত্রির অবিরাম বর্ষণে ঘরে বসে বসে হাত পা যেন জমে গেছে সবার। শরবতের বাপ আর কামিজ বুড়ো গেল গোয়াল ঘরে, কোরবান গেল ঘাটার দিকে ধানের শীষ ডুবে গেছে না জেগে আছে তাই দেখতে। কদম ভাবছে, রাস্তাঘাট কি ডুবে গেল? রাস্তাঘাট ডুবে গেলে আরও দেরি হয়ে যাবে রওনা দিতে। অবস্থাটা দেখার জন্য ঘাটার দিকে পা বাড়ালো কদম, কিন্তু ওর পাটা উঠবার আগেই গোটা আকাশটা যেন খান খান হয়ে ভেঙে পড়ল। গোটা দুনিয়াটা থরথর কেঁপে উঠল। কদমের মনে হলো পায়ের তলের মাটিটা কোথায় যেন সরে গেছে, শূন্যে দাঁড়িয়ে আছে ও। ভিত আঁক্কি ছুটে এসে জড়িয়ে ধরল বাপজানকে। পরপর 3 বার বাজ পড়ল, 3 বার আকাশ ফাটল, 3 বার দুনিয়াটা ঝাঁকুনি খেল। আলামত বড় খারাপ, আলামত বড় খারাপ। যে যার ঘরে যাও, যে যার ঘরে যাও, দোয়া পড়ো, দোয়া পড়ো। গোয়াল ঘর থেকে চেঁচাতে চেঁচাতে আসছে সরবতীর দাদু কামিজ বুড়ো। কামিজ বুড়ো উঠোন তক পৌঁছতে না পৌঁছতেই আবার বাজ পড়ল। লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে শয়তান বিতারণের অব্যর্থ দোয়াটা পাঠ করল কামিজ বুড়ো। আবারও চিল্লিয়ে বলল সবাইকে, যে যার ঘরে যাও গো, আল্লাহর নাম নাও, আল্লাহর নাম ডাকো, আলামত বড় ভালো নয়। মুহুর্মুহু বজ্রের হুঙ্কারে কোরবানও ভয় পেয়েছে। এক দৌড়ে ঘাটা থেকে এসে পড়েছ। কোরবান বাবা, জোরে জোরে একবার আজান দে তো বাবা। ওকে দেখে বলল কামিজ বুড়ো। তাড়াতাড়ি ঘড়ার পানিতে উজু করে এলো কোরবান। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কিবলামুখী হলো, কানে আঙ্গুল দিল, তারপর গলা ছেড়ে আজান দিল। এতক্ষণ বাজ পড়ছিল, কিন্তু বাতাস ছিল নিথর। এবার বাতাস ছাড়ল, ঠান্ডা বাতাস। প্রথমে দুটো একটা মৃদু ঝাপটা, তারপর অকস্মাৎ তীব্র বেগে ছুটে এলো। ঝাপটার পর ঝাপটায় ঘর দৌড় গাছগাছালির উপর আছড়ে পড়ল বাতাস। মটমট করে উঠল কদমের ঘরের নতুন তোলা চালটা। আক্কি তাড়াতাড়ি একটা পিঁড়ি ছুঁড়ে দিল উঠোনে। ছড়া বলল, আচ্ছা গলার সাউনি, ভেরনের খাম, পবন ঠাকুর বৈশ বৈশ। কিন্তু সে আবেদনে পবনের করুণা হল না, হাওয়ার বেগ কমল না। হিস হিস সাই সাই গাই গাই বিচিত্র ভয় জাগানো শব্দ তুলে হাওয়ার পর হাওয়া ছুটে আসছে। ঘর বাড়ি জঙ্গল সবই যেন উপড়ে নিয়ে যাবে এই ক্রুদ্ধ বাতাস। এই তোরা সব চলে আয়, বড় ঘরে চলে আয়, শিগগির চলে আয়। বাতাসের তোর দেখে বড় হিস্সা থেকে ডেকে উঠল কামিজ বুড়ো। বড় হিস্সার বড় ঘর যেমন উঁচু তেমনি মজবুত, তাই যে যার ঘর বন্ধ করে বড় ঘরে এসেই উঠল। আজান দে, আজান দে বাবা। তাড়া দিল কামিজ বুড়ো। আবার আজান দিল কোরবান। কি যে তুই আজান দিলি, এ 5 হাত দূরে বসে ভালো করে কানে এলো না আমার, গলায় জোর নেই নাকি? খিচিয়ে উঠল কামিজ বুড়ো। কোরবান বলল, আমার কি দোষ? বাতাসের তোর, তাতে গলা ফাটিয়ে মরলেও কয় হাত আর পৌঁছাবে গলা। এই কৈফিয়তে আদৌ সন্তুষ্ট নয় কামিজ বুড়ো। বলল, আসলে তোরা জানিস না বুঝিস না কিছুই। আজান হলো শয়তানের জম। আজানের এক একটি শব্দ যতদূর পৌঁছবে তার ত্রিসীমানায়ও ঘেঁষতে পারবে না শয়তান। বলে নিজেই গলা ফাটিয়ে আজান দিল কামিজ বুড়ো। কিন্তু সে আজান কামিজ বুড়ো ছাড়া আর কেউ শুনল না। কমে এলো বাতাসের বেগ, আকাশটাও একটু ফর্সা হয়ে এলো। হাসল কামিজ বুড়ো, বলল, দেখলি তো? কিন্তু সঙ্গে সঙ্গেই কানটা খাড়া করল। কানটা খাড়া করে কি যেন শুনতে চাইল স্পষ্ট করে। তারপর চিন্তিত মুখে তাকালো কদমের দিকে, বলল, শুনছিস কদম? হ্যাঁ, কদমও শুনছে। বহু দূর থেকে ভেসে আসছে শোষো এক আওয়াজ, ক্ষীণ আওয়াজ, কিন্তু কান পাতলেই শোনা যায়। প্রথমে মনে হয়েছিল অনেক অনেক দূরে বহু মেঘ একসাথে ডেকে উঠছে, এ বুঝি তারই আওয়াজ।
কিন্তু না, এ মেঘের ডাক নয়, অন্য কিছু। বিদ্যুৎ চমকে যায় ঘন ঘন, মনে হয় কোন হিংস্র জল্লাদ আকাশময় বিজলির চাবুক ঘুরিয়ে চলেছে। ওদের চোখ ঝলসে যায়, কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায় ওরা। লা হাওলা পড়ো মেয়ারা, লা হাওলা পড়ো। সবাইকে তাম্বি দিল কামিজ বুড়ো, নিজেও দম বন্ধ করে লা হাওলা পড়ে চলল। আঁকে অবাক হয়ে দেখছে, বিজলির তীর চিড়ে চিড়ে গেল আকাশের বুকটা, অথচ আকাশ যেই কে সেই, যেন কিচ্ছু হয়নি তার। তাকাস না আসমানের দিকে, এ হলো শয়তানের তীর, শয়তানের তীর, আগুনের তীর, ওদিকে তাকাতে নেই। বলতে আক্কির চুলের মুঠিটা ধরে ওকে ঘরের দিকে ঠেলে দিল কামিজ বুড়ো। সহসা পূর্ব দক্ষিণ কোণ থেকে ছুটে এলো কতগুলো মেঘ, কালো কালো বিরাট আকায় দৈত্যের মতো মেঘ। মেঘগুলো গ্রাস করে নিল আকাশটাকে, অন্ধকারে ছেয়ে গেল দুনিয়াটা। দিনের বেলায় এমন ঘুরঘুটি অন্ধকার কেউ কখনো শুনেছে না দেখেছে? আর কি চেহারা আকাশটার! আধার আধার, চারিদিকে আধার, ওরা যেন কিছুই দেখছে না চোখে। এই সর্বতী, এই কোরবানের বউ, যা যা ঘরে যা, তোরা দোয়া পর, আল্লাহকে ডাক। মেয়েদের দিকে তাকিয়ে বলে কামিজ বুড়ো, আর বিড়বিড় দোয়া পড়ে চলে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ এর ৮ম পর্ব। এরপরে আসছে ৯ম অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।